বলছি সে সময় 70 মিনিট খেলা হতো, এখন 90 মিনিটের খেলার ধকল নাকি তৎকালীন ফুটবলাররা নিতেই পারতো না। বাজে কথা বললে হবে না, যারা ভুল বোঝাচ্ছে তাদের ভুল বোঝানোটা কমাতে বলুন। 70 মিনিট খেলা হলো, ওয়ার্ল্ড মার্কেটে তখন 50 মিনিটের ওয়ার্ল্ড কাপ খেলা হতো। আমরা পোল্যান্ডের সঙ্গে খেলছি, কারণ তখনকার দিনের 11 নম্বর টিম ওয়ার্ল্ডে। আমি মনে করুন আপনি হাঙ্গেরির সঙ্গে খেলছি, 17 নম্বর টিম। ময়দানের এই যে 80s ফুটবল, তার স্ট্যান্ডার্ড কেমন ছিল যাদের সঙ্গে খেলতে? সুধীর কর্মকার এত শর্ট হাইট, খেলতো মানে বাঘের মতন। আগে জিম, সুইমিং পুল সব আছে, আগে কিছুই ছিল না। তখন স্কিলফুল ফুটবল ছিল, একটু সফটি ফুটবল ছিল, পেছনে ট্যাকেল করা যেত, এখন যেটা করা যায় না। নমস্কার, ফিরে দেখা কলকাতা লিগ অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত। আমি রজত শুভ্র মুখোটি। আর আজকে আমার এই অনুষ্ঠানে যিনি গেস্ট, তার ভূমিকাটা বলতেই আমার খুব মনটা খুব স্পিরিটেড হয়ে ওঠে। কারণ আমাদের ছোট বয়সে সেই সময় ময়দানের অন্যতম সেরা স্ট্রাইকার, 84 সালে পোল্যান্ডের বিরুদ্ধে একটা গোল করেছিলেন, তৎকালীন যুগে রীতিমতো আলোড়ন পড়ে গেছিল। এবং সেই সময় ময়দানের চোখ জুড়োনো ফুটবল যারা খেলে গেছেন তাদের মধ্যে একজন বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। বিশ্বজিৎ, কলকাতা ফুটবল লিগ ইমোশনে কিভাবে ধরা আছে? এক্সেপশনাল একটা, আমরা বড় হয়েছি কলকাতা লিগ খেলে। ভারতবর্ষে আমরা যখন ফুটবল খেলা শুরু করেছি, তখন ফুটবল খেলায় কলকাতায় একমাত্র লিগ ছিল যেটা এই ভারতবর্ষ মান্যতা দিত। কলকাতায় যারা খেলেছে তারাই হচ্ছে বেস্ট প্লেয়ার ভারতবর্ষের মধ্যে। এখন আস্তে আস্তে কলকাতা লিগটা স্প্রেড করে গেছে। এখন ভারতবর্ষের প্রচুর স্টেটে অনেক লিগ হচ্ছে, যেমনি আমাদের সেকেন্ড ডিভিশন খেলা হয়, থার্ড ডিভিশন খেলা হয়, তো আই লিগ খেলাই হচ্ছে, ISL খেলা হচ্ছে। তো ইম্পর্টেন্সটা কমেছে, কিন্তু বহু ভারতবর্ষের যত বেস্ট ফুটবলার এখনও পর্যন্ত যেসব ফুটবলার প্রডিউস করেছে সব ওয়েস্ট বেঙ্গল থেকে এবং বাঙালি ফুটবলার। বাট লাস্ট কিছু বছর ধরে বাঙালি ফুটবলার কমে গেছে। বাইরের থেকে আমরা ইম্পোর্ট করছি কিছু প্লেয়ার, যেমনি নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম, প্রচুর প্লেয়ার এসে আনাদার স্টেট, মানে মনে করুন কিছু কিছু মানে মহারাষ্ট্র কিংবা আপনার দিল্লি থেকেও কিছু কিছু প্লেয়ার আসছে। তো এই আসার পর থেকে এইগুলো ইম্পর্টেন্সে পাওয়াতে কলকাতা লিগের ইম্পর্টেন্সটা কমে গেছে। বাট স্টিল নাও অ্যাট প্রেজেন্ট এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হলে কিংবা মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে ছোটো টিমের কোনো খেলা হলে তখন দেখবেন যে দর্শকরা প্রচুর এসে যাচ্ছে। এবং আমরা আমরা সেই জায়গাটা আশা করি যেটা আগে ফুটবলের হতো। বাট আমরা মনে হয় ধীরে ধীরে যেটা ফুটবলটা ISL এগোচ্ছে, আই লিগটাও খুব ভালো খেলা হচ্ছে। আমার মনে হয় যে হয়তো পরবর্তীকালে এই লিগটাকে ভালো হতে পারে। তুমি কি তোমার শুরুয়াত কি বড় ক্লাব দিয়েই, নাকি তোমার একটা যাত্রা ছিল? না, আমাদের শুরু হয়েছিল, আমরা প্রথমে ডিস্ট্রিক্ট স্কুল খেলেছিলাম এবং আফটারতে আমার শিক্ষাগুরু হচ্ছে খোকন বসু মল্লিক। রবীন্দ্র সরোবরে আমাদের ক্লাবের নাম হচ্ছে সাউদার্ন স্পোর্টস অ্যাসোসিয়েশন। এই ক্লাব থেকে প্রচুর বড় বড় প্লেয়ার উঠেছে, যেমন নিমাই গোস্বামী, শ্যামল ব্যানার্জি, কমটন দত্ত, সত্যজিৎ মিত্র, বাসুদেব মণ্ডল, আমি, এরকম প্রচুর প্লেয়ার আছে যারা ওই ক্লাব থেকে বড় ক্লাব খেলেছে। শ্যামল ব্যানার্জির মতন প্লেয়াররাও খেলেছে। তো আমরা সেই ক্লাব থেকে এসে আমি ফার্স্ট খেলেছিলাম স্পোর্টিং ইউনিয়ন, এবং ওরাও প্রথমে কালীঘাট ক্লাব কিংবা অন্য খিদিরপুর ক্লাব এইসব জায়গায় খেলেছে। আমি ফার্স্ট স্পোর্টিং খেলেছি। দেন আফটার দ্যাট শ্যামসুন্দর দা, আপনি জানেন তো, পূর্ণেন্দুদা এখনও পর্যন্ত আছে। আমরা যখন স্পোর্টিং ইউনিয়ন খেলি তখন ওরা আমাদের সিলেক্ট করেছিল খিদিরপুর ক্লাব। তখন আপনাদের জার্নালিস্ট ক্লাবে, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনটা খিদিরপুর ক্লাবে জার্নালিস্টরা বসতো। আর শ্যামসুন্দর দা, পূর্ণেন্দুদা, এরা সব প্লেয়ার কালেকশন করতো খিদিরপুর ক্লাবের জন্য। এবং সেই থেকে আমাদের কালেকশন করেছিল আমি, অমিত বাগচি আর দীপঙ্কর চক্রবর্তী, এরকম বেশ কিছু প্লেয়ার আছে যাদের কালেকশন করেছিল। তার মধ্যে আমি একজন ছিলাম। আমাদের অচ্যুত ব্যানার্জি কোচ ছিলেন তখনকার দিনে। অচ্যুত ব্যানার্জি ওয়ান অফ দ্য বেস্ট কোচ জুনিয়রদের জন্য। এবং আমরা এই করে প্রথমে স্পোর্টিং ইউনিয়ন, দেন খিদিরপুর, দেন এরিয়ান ক্লাব, দেন মোহনবাগান জয়েন করেছি। এর মধ্যে আমরা জুনিয়র বেঙ্গল খেলেছি, জুনিয়র ইন্ডিয়া খেলেছি, বেঙ্গল স্কুল খেলেছি, বেঙ্গল স্কুলের ক্যাপ্টেন ছিলাম, তাদের ভাইস প্লেয়ার, বেস্ট প্লেয়ার হয়েছি। এরকম ছোট ক্লাবগুলো তথাকথিত এরা ছিল সাপ্লাই লাইন, একদম 100% সাপ্লাই লাইন। আর এবার তুমি জয়েন করলে মোহনবাগানে কত সালে? আমি 80-তে জয়েন করলাম মোহনবাগান সালে। এবার তারপরে মোহনবাগানের যাত্রাটা কেমন? মোহনবাগানে 1-2-3 ইয়ার্স খেললাম। আফটার দ্যাট খেলার পরে মোহনবাগান খেলার পরে ইস্টবেঙ্গল আমাকে অফার দিল রোভার্স কাপে। আমরা খুব ভালো পারফর্ম করার পরে তখন কোলোস টিম একটা এসেছিল রাশিয়া থেকে। কোলোস একটা স্টেট, মানে সারা ইয়েতে একটা টেস্ট খেলছিল আর কি ফুটবলে। আমরা কোলোসদের সঙ্গে খেলার পরে লাস্ট বোম্বেতে খেলা হয়েছে। সেই বছর আমরা রোভার্স কাপ চ্যাম্পিয়ন হই মোহনবাগানে। তখন ইস্টবেঙ্গল ক্লাব অফার করলো এবং আমি
84-এ এই ইস্ট বেঙ্গল কলেজে জয়েন করলাম। আচ্ছা, এই বড় বড় ক্লাবে খেলা সেই সময় কতটা চাপের ব্যাপার ছিল বিশ্বজিৎদা? দেখুন, আমরা তো হ্যাবিচুয়েটেড অ্যাকচুয়ালি। সবসময় দেখবেন যে বাচ্চারা যখন আসে, বাচ্চারা মায়ের কোলে যখন আসে, দেখবেন যে মায়ের কোলে থাকতে ও সেভ হয়। যখন আস্তে আস্তে নামিয়ে দেন, দেখবেন আর মায়ের কোলটা চায় না, তখন ওইটাই করতে চায়। তবে যখন বাইরে বেরোলো তখন দেখবেন বাড়িটা ভালো লাগছে না, বাড়িটা ভালো লাগছে। তো আমাদেরও সেমনি হয়েছে আর কি। আমরা যখন আস্তে আস্তে বড় হই আর কি, স্পোর্ট ইউনিয়নের খেলার পরে যখন খিদিরপুর এলাম, এনভায়রনমেন্ট আস্তে আস্তে চেঞ্জ হয়। তারপরে খেলার প্লেয়িং স্ট্র্যাটেজি চেঞ্জ হয়, তারপরে অফিসিয়ালদের বিহেভিয়ার চেঞ্জ হয়। সেমনি আমি খিদিরপুর থেকে যখন এরিয়ান গেলাম, তারা অন্যরকম এনভায়রনমেন্ট, এবং এরিয়ান থেকে যখন মনমান গেলাম তো আরেকটা এনভায়রনমেন্ট, তখন হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট টিম। তারপরে মনমান ছেড়ে ইস্টবেঙ্গল গেলাম, তখন আরেকটা এনভায়রনমেন্ট। তো এই এনভায়রনমেন্ট, স্পেক্টেটার্স যাদের এক একটা এক এক রকমের ক্যারেক্টার, এগুলো একটা স্বপ্ন আর কি। এগুলো এক্সপ্লেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট স্টিল মানে ইস্টবেঙ্গল মোহনবাগান এই চাপটা কতটা ছিল? দেখুন, আমরা খেলে 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 অভ্যস্ত হয়ে গেছি, আমাদের খুব একটা চাপ লাগতো না। আমরা একটাই জানতাম যে হারলে আমাদের রক্ষা নেই, যতক্ষণ না আমরা জিতছি ততক্ষণ ওই ক্রিটিসাইজ হতেই হবে। একটা খেলা বলছি আমি, ইস্টবেঙ্গল মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে এসেছি, আমাদের ইডেন গার্ডেন্সে খেলা, ফার্স্ট ম্যাচ আমরা 1 গোলে হেরেছি, বাবুমানি গোলে। আফটার দ্যাট আমরা এইখান থেকে রাত 10টার আগে টেন্টে ঢুকতে পারিনি, 10:30 11টার সময় টেন্টে গেছি। আফটার দ্যাট এভরিডে, তারপর থেকে এভরিডে যতক্ষণ না পরের ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ জিতেছি, 2-1 জিতেছি আমরা, সল্টলেকে ছিল, সেই জিতেছি, ততক্ষণ ধরে এই ব্যারিকেড ছিল। সবসময় গালাগালি করতো, যে কোনো খেলা আমরা খেলতে যেতাম, মানে পুলিশ আমাদের ঘিরে থাকতো, আমাদের প্রচণ্ড হ্যারাস করতো সাপোর্টাররা। যেই আমরা জিতে গেলাম, সঙ্গে সঙ্গে তারা একদম বীর পুজো আরম্ভ করে দিত, তারা দারুণ ভালোবাসতো। ইস্টবেঙ্গল সাপোর্টার ফ্যানাটিক, বোথ সাপোর্টার, মোহনবাগান সাপোর্টারও সেম থিং। যতক্ষণ না ওরা জিতছে ততক্ষণ ওরা এইগুলো করেই যাবে, ব্যারাকিং করবে, যেগুলো অ্যাট প্রেজেন্ট এখনকার প্লেয়াররা সেটা পায় না আর কি। যেটা আমরা পেয়েছি, আমরা ফিল করতাম, আমাদের ভালো লাগতো ওইগুলো, যে রাস্তা দিয়ে যাচ্ছি ও করছে একটা 100%, খুব ভালো লাগতো। আমি একদিন মনে আছে, এই ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার পরে আমাদের পুলিশ গিয়ে আমাদের, আমি তখন কালীঘাটে থাকতাম, আমাদের পৈতৃক বাড়ি কালীঘাটে, তো আমি রাস্তার গলির ভেতর ঈশ্বরগঞ্জ স্ট্রিট, ওয়ার্ল্ড ম্যাপে দেখবেন ঈশ্বরগঞ্জ স্ট্রিট মাকালিবাড়ি যাওয়ার ওই রাস্তা আছে আমাদের, মেট্রো স্টেশন থেকে কালী মন্দির, ওই রাস্তা আছে, ঈশ্বরগঞ্জ স্ট্রিট নাম, ওই ভেতরে আমি থাকতাম, 16/1 ঈশ্বরগঞ্জ স্ট্রিট। তো আমি ওইখান দিয়ে ঢুকছি, হঠাৎ ওপর থেকে নোংরা ফেলেছে আমার মাথার উপর দিয়ে। আমি ওপর দিয়ে তাকিয়েছি, তাই কেড়ে, ওখানে পাড়ারই কাকিমা, আমাদের এই কাকা পাড়ায় তো ওরকম তখন গিয়েছিল, কাকিমা বলছে যতদিন না ফেলেছো হয় জুতো, নাহলে এই নোংরা পড়বে মাথার উপর দিয়ে। আর উনিও দাঁড়িয়েছিলেন যে আমি ওইখান দিয়ে ওই টাইমেই বেরোবো, প্র্যাকটিস করেছে, 12টা 12:30 সময় এখান দিয়ে আসবো। এই যে এইগুলো ফিলিংস, এমনি যে কাকিমা যে এদের এত ভালোবাসা টিমের প্রতি, ওনারাও ইন্টারেস্টেড, সেইগুলো আস্তে আস্তে এই বাইরের ছেলে আসাতে কমে গেছে, ভূমিপুত্র কমে যাওয়াতে এইগুলো কমে গেছে অ্যাট প্রেজেন্ট। কিন্তু রেসপেক্ট দেয় যারা দেখে, যারা খেলা দেখে। ময়দানের এই যে 80s ফুটবল, তার স্ট্যান্ডার্ড কেমন ছিল যাদের সঙ্গে খেলতে? অ্যাট প্রেজেন্ট কম্পেয়ার করা যাবে না, কেননা না, আমি সেই সময় স্ট্যান্ডার্ডে বলছি। তখন স্কিলফুল ফুটবল ছিল, একটু সফটি ফুটবল ছিল, পেছনে ট্যাকেল করা যেত, এখন যেটা করা যায় না। অনেক প্রোটেকশন, এখন যেমনি প্রোটেকশন আছে তখন প্রোটেকশন ছিল না। তার মধ্যেও তখনকার প্লেয়ারদের কোয়ালিটি, ব্র্যান্ডার ফুটবলার প্রচুর ভালো ছিল, এবং 100% তাদের কাছে শিক্ষণীয় ছিল। সুধীর কর্মকার এত শর্ট হাইট, খেলতো মানে বাঘের মতো না। একটা অজিত চক্রবর্তীর প্লেয়ার ছিল, মোহনবাগান ক্লাবে খেলতো, লেফট ব্যাক, অসাধারণ ফুটবল, হাঁটুতে লাগার পরে তিনি খেলাটা ছেড়ে দিয়েছেন, অসম্ভব ভালো ফুটবল খেলতেন। আপনি অশোকলাল ব্যানার্জি, আপনি সুরজিৎ সেনগুপ্ত, মানস ভট্টাচার্য, আপনি মানে কোটি কোটি প্লেয়ার দেখবেন যাদের এত সুন্দর ব্র্যান্ডেড ফুটবলার খেলতো। সুভাষ ভৌমিক, অসাধারণ ফুটবল। আপনি আমাদের ব্যাচের মধ্যে অরূপ দাস, স্কিলফুল ফুটবলার মতন স্কিলফুল ফুটবলার খুব কম আছে, একদম বাচ্চা ছেলে, বেশি দিন খেলেনি। সুকেন সেনগুপ্ত কী ভালো খেলতো। কৃষ্ণ দে, আপনি তো জানেন, বিকাশ কৃষ্ণ দে আর অলরেডি লোকে জানে যে দে আর দ্য গ্রেট ফুটবলার। তো এরকম প্রচুর ভালো ভালো, ভাস্করদার মতন গোলকিপার স্টিল নাও ইউ ক্যানট ওয়াচ এনি, আপনি দেখতে পাবেন এরকম ফুটবলার। তো ন্যাচারালি মিহির বোস, সমরেশ চৌধুরী, গৌতম সরকার, স্টলওয়ার্ড ফুটবলার, প্রশান্ত ব্যানার্জি, কী ফুটবলার আপনাকে কত যত বলবো তত আপনার। এই যে বলা হয়, আমি ইন্টারভিউগুলো করছি, তাদের বিভিন্ন কমেন্ট আছে। এই কমেন্টে একটা কমেন্ট খুব আসে, আজকালকার দিনের কমেন্ট দেখি বোঝা যায় এই যুগের ছেলেমেয়েরা করছে। তারা বলছে যে সে সময় 70 মিনিট খেলা হতো, এখন 90 মিনিটের খেলার ধকল নাকি তৎকালীন ফুটবলাররা নিতেই পারতো না। একদমই নয়, ভুল প্রোপাগান্ডা হয়েছে। 70 মিনিট একটা টাইমই ছিল। আমরা যখন খেলতাম, আমরা 80s লোকেরা 90 মিনিটই খেলেছি,
যারা বলছে এই যে যাদের নাম বললাম তারা 90 মিনিট খেলেছে, তারা 70 মিনিট খেলেছে হয়তো কোনো কোনো টাইমে, প্রথম জীবনে কিছুটা খেলেছে অশোকলাল ব্যানার্জি, প্রথম জীবনে খেলেছে, পরের দিকে 90 মিনিট খেলেছে। একদম বাজে কথা যে এখন 90 মিনিট খেলা হয়, আমাদের টাইমে হতো না। আমাদের টাইমে আমরা যখন এসেছি, আমরা স্কুল ফুটবল যখন খেলেছি 74, 75, তখন 90 মিনিটস এসে গেছে ফুটবল। সুতরাং এটা বাজে কথা বললে হবে না, যারা ভুল বোঝাচ্ছে তাদের ভুল বোঝানোটা কমাতে বলুন। 70 মিনিট খেলা হলো, ওয়ার্ল্ড মার্কেটে তখন 50 মিনিটের ওয়ার্ল্ড কাপ খেলা হতো। বলে কেউ ওয়ার্ল্ড কাপ 50 মিনিট খেলা হয়? আমাদের ফুটবল যেহেতু আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে সেরকম জায়গা নেই, একটা খেলা স্পেশালি ক্রিকেট খেলাটা এমন জায়গায় চলে গেছে, ওয়ার্ল্ড করতে করতে এমন জায়গায় দেখবেন যে ওয়ার্ল্ডে ভারতবর্ষে যারা ক্রিকেটারদের কেউ পচেও না। আমাদের ফুটবল স্ট্যান্ডার্ড ঠিক নেই, আমাদের পচবে না ন্যাচারালি, কিন্তু লোকেরা যেরকম লাফাচ্ছে সেই তুলনায় কিন্তু ক্রিকেটের সেই স্ট্যান্ডার্ড নেই। আচ্ছা, সেই সময় সেই জায়গা আছে। তোমাদের সময় যে ভারতীয় ফুটবলের যে চিরিচমিলোভান পরবর্তী যুগ, একটা আউটস্ট্যান্ডিং ভারতীয় ফুটবলের পারফরমেন্স, তোমার সেই পোল্যান্ডের এগেনস্টে গোল, মিহিরদার গোল, এই সময় কি ইন্ডিয়ান ফুটবল আজকের থেকে অনেকটাই বেশি স্ট্যান্ডার্ডের ছিল? দেখুন, আমরা তখন একটা পলিসি ছিল, তখন আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস টিম প্লেয়ারদের সঙ্গে খেলতাম যারা 3-4 নম্বরে আছে। আমরা মনে পোল্যান্ডের সঙ্গে খেলছি, কারণ তখনকার দিনের 11 নম্বর টিম ওয়ার্ল্ডের। আমি মনে করুন আপনি হাঙ্গেরির সঙ্গে খেলছি 17 নম্বর টিম। আমরা তখন সেই টাইমটায় আমরা সেখানে 65 ছিলাম, 68 ছিলাম। উরুগুয়ের সাথে খেলেছি আমরা। উরুগুয়ে তখন নাম্বার 4-5-এর মধ্যে টিম। তো ন্যাচারালি কোরিয়ান যে টিম এসে তারা 28 নম্বর টিম। তো তাদের স্ট্যান্ডার্ডটা এমন জায়গায় ছিল, তাদের সঙ্গে আমরা খেলেছি। অ্যাট প্রেজেন্ট আমি খেলছি নেপালের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে খেলছি, থাইল্যান্ডের সঙ্গে। তাদের স্ট্যান্ডার্ড কোথায়? তাদের স্ট্যান্ডার্ড 103, 104, 105, 107। বাট এই যে আমাদের যে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে সেটা ভালো এনভায়রনমেন্ট, আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। গ্রুমিং সিস্টেমটা যদি এআইএফএ প্রেশার দিয়ে আরও ভালোভাবে করতে পারে, তাহলে আমাদের পরবর্তীকালে যে সিস্টেমে এখন এসছে তাতে আমাদের ভালো ভালো প্লেয়ার প্রডিউস হবে না যে তা বলছি না, কিন্তু কোনো সময়কার কাউকে খারাপ বলা যাবে না। আমাদের টাইমে আমরা ছিলাম বেস্ট, এখনকার টাইমে এরা হচ্ছে বেস্ট। এখনকার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, এখনকার সিচুয়েশন চেঞ্জ হয়েছে, এখনকার প্র্যাকটিস শিডিউল চেঞ্জ হয়ে গেছে। এখন আগে জিম, সুইমিং পুল সব আছে, আগে কিছুই ছিল না, আমাদের নিজেদের করতে হতো, স্কিল ছিল। তো এখন সেই স্কিলটা উঠে গেছে, যেগুলো আমরা চোখে দেখে দেখুন। আপনি একটাও পাবেন মানুষ ভট্টাচার্যের মতন প্লেয়ার, আপনি সুরদার মতন প্লেয়ার পাবেন, বিদেশ বৈশের মতন প্লেয়ার পাবেন না, হাবিবদার মতন একটা স্ট্রাইকার পাবেন। তা আপনি কতদিন উঠবেন? আপনি কৃষ্ণের মতন একটা প্লেয়ার পাবেন, আপনি সুব্রত ভট্টাচার্যের মতন একটা স্টপার পাবেন না, আপনি প্রদীপ চৌধুরী পাবেন না, আপনি অশোকলাল ব্যানার্জি পাবেন না, সুদীপ চ্যাটার্জি পাবেন না, অলোক মুখার্জি, কৃষ্ণ অতনু পাবেন না। তো ন্যাচারালি প্রচুর প্লেয়ার আছে। আচ্ছা বিশ্বজিৎ, কোচিং সেই সময় কতটা ইম্পর্টেন্ট ছিল? মানে কোন কোচ তোমার দেখা সেরা, প্রদীপ ব্যানার্জি না দেখুন নওয়াল দত্ত? আমরা একটা প্রথম স্কুলে যখন ছিলাম, একটা ইংল্যান্ডের কোচ ছিল বেরি ব্যাংকিং শপ। তখন তো শিখে এসেছি যে আমাদের খালি পায়ে চলা চলবে না, পিটিসি পড়তে হবে। তখন থেকে হ্যাবিট করে ফেলি ছোটোবেলা থেকে। এবং আফটার দ্যাট এসে ব্লদোভস্কি বলে একটা জুনিয়র ইন্ডিয়া, যখন আমি ক্যাপ্টেন ছিলাম তখন একটা রাশিয়ান কোচ এসে, তার সিস্টেম আমরা গেছি। রাশিয়ান তখনকার দিন রাশিয়ান একটা স্ট্যান্ডার্ডটা ইয়ে। এবং পরবর্তীকালে আমরা ডেনমার্ক ফিফার জার্মান থেকে একজন কোচ এসে 82 এশিয়ান গেমসের সময়, 86 এশিয়ান গেমসের আগে মিলোভান সিডিক এসে, এবং 86 এশিয়ান গেমসে তখন ইন্ডিয়ান কোচ চলে এসে। তো আমরা এতগুলো কোচ এসে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে প্রদীপদা, অরুণদা, অমলদা এরা খুব ভালো কোচ ছিলেন, কিট্টুদা ছিলেন, এরা যথেষ্ট ভালো কোচ ছিলেন, এরা ভালো কোচিং করতেন। কিন্তু এদের টাইমে কিন্তু এত ফেসিলিটিস পাওয়া যেত না, যেগুলো ফেসিলিটিসগুলো পেলে প্লেয়াররা ডেভেলপ করতে পারত। এখনকার দিনে ফেসিলিটিস আছে, এখনকার দিনে আমরা মনে করি যে তাদের মান কম আছে, তাই জন্য আমরা সেই করতে পারি না, এগুলো তক্কাতক্কির ব্যাপার আছে। বাট এখনকার যে প্লেয়াররা যে ফেসিলিটিস পাচ্ছে তাদের যথেষ্ট ভালো খেলছে। আমার মনে হয় যে বাইরের প্লেয়ারদের খেলে আসা এসছে, তাদের সঙ্গে ভালো ভালো প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে। আমাদের ডেভেলপমেন্টটা এত স্লো হচ্ছে, হবে আজকে না হোক কালকে হবে। আমাদের টাইমে তখন একটা দুটো প্লেয়ার আসতো, যে প্লেয়ারগুলো আসতো তারা কেউ নাম করা প্লেয়ার ছিল না। কেন? হরজিন্দর সিং, মনজিৎ, খাওয়াজি, আমাদের আমি বিদেশের কথা বলছি, তারা অন্যান্য দেশে খেলতো। চিমা যেমনি ওই ক্লাবে কোথাও খেলতো। চিমা কেমন ছিল? ভালো প্লেয়ার ছিল আমাদের দেশে, আর চিমা খেলতো আমাদের স্ট্যান্ডার্ডে। চিমার এত বড় চেহারা ছিল, আমাদের খেলতে খেলতে খেলা হয়ে গেছে, ন্যাচারালি খেলে এসছে। তো ন্যাচারালি চিমা ছাড়া প্লেয়ার এখন দেখবেন যে কতগুলো 5খানা প্লেয়ার খেলে, 4খানা প্লেয়ার খেলে, তার সঙ্গে ইন্ডিয়ান প্লেয়ার খেলে। আপনি কম্পেয়ার করে বুঝতে পারবেন না যে ইন্ডিয়ান প্লেয়ার বেটার না ওদের প্লেয়ার বেটার। তাহলে এখন স্ট্যান্ডার্ডটা একটু কাছাকাছি চলে এসে, ওটুকু আস্তে আস্তে প্ল্যান আছে, প্রোগ্রাম আছে,
এআইএফএফ এর লোকেরা আছে যারা সিলেকশন কমিটি আছে, তারা করছে, নিশ্চয়ই ভালো হবে। আমার খুব শেষ পর্যায়ে চলে এসেছি, কলকাতা লিগে তোমাদের সময় কি মিস করো, মানে চোখ বন্ধ করলে কি দেখতে পাও? আসলে তখন এত গ্ল্যামার ছিল, তখন প্রোপাগান্ডা ছিল এত বেশি লোকেরা আসতো, অনেক বেশি ভালোবাসতো। এখন পার্টিকুলার কিছু লোক আছে যে যে ব্যাচটা আছে তারা শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান দেখে। আমি গড়ের মাঠে খিদিরপুর খেলা হলে মাঠে প্রায় 5,000-6,000 লোক হতো, এরিয়ান খেলা হলে 7,000, 8,000, 10,000 লোক হতো। সেইগুলো এখন কমে গেছে, তার কারণে এখন শুধু কলকাতার লিগটা ওয়েস্টবেঙ্গল লিগ ওরিয়েন্টেড। এখন গ্লোবালাইজেশন হয়েছে, তাতে আই লিগ, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন হয়ে গেছে, আইএসএল এসে গেছে। না চোখ বন্ধ করলে কি মিস করো এই গড়ের মাঠ, বিশ্বজিৎ ভট্টাচার্য? সেই এগুলো তো হবেই, অসাধারণ দেখতে আমাদের বিশ্বজিৎদা তখন। এইগুলো একটা নস্টালজি, এগুলো একটা টাইমে ছিল, আস্তে আস্তে এখন চলে এসে নতুন জেনারেশন এসে গেছে। আমরা মিস করি, না মিস করার কিছু নেই, আমরা সত্যিই মিস করি। তবে এই জায়গাটা এনভায়রনমেন্টটা আসার চান্সেস খুব কম আছে।